গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অফ ক্যাম্পাসের 3টা এপিসোড কিন্তু দেখেছো এবং 3টা এপিসোড দেখে মোটামুটি বুঝতে পেরেছো যে এইটা সিনেমা কম বক্সুদি বেশি, এবং 4 নম্বর এবং 5 নম্বর এপিসোড দেখেও তুমি সেরকম কথাই বলবে। আর একটা মজার কথা বলি, মানে এই ভিডিওটার যে তোমার ভয়েসটা না, এটা আমি পুরোপুরি একবার দিয়েছি, বুঝেছো? পরে যখন আমি সেভ করবো গিয়ে দেখি যে আমি সাউন্ড রেকর্ডার অনই করিনি। একটা ভয়েস দেওয়ার যে কষ্ট ভাই, তার উপর আবার নতুন করে সেম কাজ দ্বিতীয়বার করতে হচ্ছে। চিন্তা করে কেমন দুঃখ লাগছে আমার। মনে হচ্ছে নিজের পাছায় নিজে একটা লাথি মারি। তো এই কারণে হয়তো আজকে আমি তোমাদের খুব মজা দিতে পারবো না, কারণ বুঝতেই পারছো আমার বিরক্ত হয়ে এটা এখন এক্সপ্লেন করতে হবে। তবে তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করবো। তো যাই হোক, আমরা চলো 4 নম্বর এপিসোডে যাই। তো 3 নম্বর এপিসোডের লাস্টে কি দেখেছিলাম, যে নায়িকা নায়ককে বলে যে আমাকে একটু চুষে দাও। সিরিয়াসলি আমি সরাসরি কথা বলছি, কারণ সিনেমাই সরাসরি, আমি সরাসরি কথা বলছি। এবং তোমরা যারা খুব বেশি ভালো তারা সিনেমাটা স্কিপ করো, আমি এখনো বলছি, নয়তো হেডফোন ইউজ করো। আর যদি খুব লজ্জা পেতে ইচ্ছা হয় তাহলে তোমাদের যে টিভি রয়েছে, গুগল টিভি, সেখানে ফুল সাউন্ডে এই এক্সপ্লেনটা চালু করতে পারো। আশা করছি খুব ভালো রেসপন্স পাবে। তো আমাদের নায়ক যখন জিজ্ঞাসা করে চতুর্থ পর্বে যে কেন এটা চুষে দিতে হবে, যে অনেক আগে আমাকে নেশার ঘরে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল, তারপর আমাকে সবাই মিলে ধর্ষণ করেছিল, আর তারপর থেকে আমি মারাত্মক পাস্ট ট্রমার মধ্যে বছরের পর বছর খুব অশান্তিতে আছি। আর এই জিনিসটা আমার মন আর মগজে এতটাই বাসা বেঁধেছে যে আমি যখনই কোনো ছেলের একটু ক্লোজ হতে যাই বা নিজে থেকে নিজের ইচ্ছায় সেই ছেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, তখনই আমার মাথায় নিজে নিজে এই ট্রমা ঘুরতে থাকে এবং তাকে নিয়ে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করি। এর ফলে যেটা হয়, আমার শ্বাস আটকে আসতে থাকে এবং আমার ভেতরে ছটফটানি এবং প্যানিক বা ঘাবড়ানি তৈরি হয়ে যায় এবং আমার বডিও সাথে সাথে ছেড়ে দেয়। আর হেনার এই ট্রমাগুলো মোটামুটি আমরা তো দেখেছি যে ওর মনে একটা অসুখ রয়েছে, কিন্তু আমার কথা হলো যদি রেপ হয়ে থাকে তাহলে এই ধরনের টেনশন কিভাবে আসে, এই ধরনের ছটফটানি কিভাবে আসে। তো যাই হোক, এই কথা শুনে গ্যারেট বলে তাহলে তুমি আমার সাথে কেন এটা করতে চাও? তো হেনা তখন ক্লিয়ারলি বলে কারণ আমি তোমার সাথে খুবই সেফ এবং কমফোর্ট বোধ করি, আর শুধু তাই নয় তোমার উপর আমার ভরসাও রয়েছে। তো এই জন্য আমি চাই তোমার সাথে এই কাজটি করতে অ্যাজ এ বন্ধু হিসেবে, কারণ তুমি আমার খুব ভালো বন্ধু। তোমার সাথে যদি এটা করি তাহলে হয়তো আমার ওই ট্রমাটা ভয়টা কেটে যাবে। তো গ্যারেট হেনার বিষয়টা বুঝতে পারে, এরকম একটা সমস্যা নেই তোমার আমার কাছে কেউ আসে না ভাই। তো যাই হোক, তো এরপর হেনা বলে জাস্টিনের উপর আমার ক্রাশ রয়েছে আপাতত, এখন পর্যন্ত আমার সাথে সম্পর্ক ভালোই চলছে, কিন্তু আগামী সেশনে মানে পরবর্তী ক্লাসে যাওয়ার আগে তুমি আমাকে এই ট্রমা থেকে বের করে দাও। আর এই জন্য আমি তোমার সাথে এখন এটা প্র্যাকটিক্যাল করতে চাই, যাতে আমি ওর কাছে যাওয়ার পরে কমফোর্টেবল থাকতে পারি। তো এরপর গ্যারেট শুধুমাত্র হেনার প্রতি সত্যিকারের ভালোবাসা থেকে রাজি হয়ে যায়। চিন্তা করে, মানে সিনেমাতে এরকমই বলা হয়েছে। তো এরপর হেনা করে কি, জাস্টিনকে কল দেয় এবং বলে যে আজকের ক্লাসটা করতে পারবো না, পরে যাবো। আর এইদিকে গ্যারেটকে বলে সন্ধ্যা 7টায় আজকে দুজনে আমরা এটা করব। তো এরপরের দৃশ্যে আমরা যাই হচ্ছে কলেজে, যেখানে হেনা তার মিউজিক টিচার স্কটকে জাস্টিনের ওই ইমপ্রুভ করা লিরিকটা দেখায় বা গানটা শোনায়। তো এইটা শোনার পরে টিচার তো এই গানটার প্রশংসা করে, কিন্তু পাশাপাশি এটাও বলে এই লিরিকটাতে কিন্তু তোমার ভ্যালু কমে গিয়েছে। হেনা তখন বলে বুঝলাম না, বাট টিচার স্কট তখন বলে দেখো তুমি একটা ভুল রাস্তা চুজ করেছো। হেনা বলে কেন, বুঝিয়ে বলুন। তো স্কট তখন বুঝিয়ে বলে যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা ক্রিয়েটিভিটি রয়েছে এবং ভিন্ন ভিন্ন ভাবে সে অনুভব করে। তো যে গানটা তোমার জন্য ঠিক ছিল ওইটা জাস্টিনের জন্য ঠিক না, আবার জাস্টিন যেটা ঠিক মনে করছে সেটা জরুরি নয় যে তোমারও সেটা ঠিক অনুভব করতে হবে। তো এই জন্য তুমি তার লিরিক্সের উপর বা তার লিরিক্সের মতো মিউজিক না বানিয়ে তুমি তোমার মতো একটা কিছু করো, তোমার ফিলিংস কে ফলো করো। তো এই কথা শুনে হেনা বিষয়টা বুঝতে পারে। আর এই দিকে আমরা দেখি এলি এবং ডেভিসকে, মানে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এলি হাঁটতে হাঁটতে কথা বলছিল, আর অচমকাই সে বলে যে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই ডেভিস। তো এই কথা শুনে ডেভিস করে কি নিজের মুখ বন্ধ করে এমন ভাবে যেতে শুরু করে যেন সে এলিকে কখনো দেখাইনি, চেনেই না। বাট তখন এলি থামায় যে কই যাচ্ছ, এবং এরপর তারা দুজন বসে এবং এলি বলে তুমি কি শোনোনি আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ডেভিস তখন বলে এটা তো তোমার ড্রামা, এ পর্যন্ত 10 বার ব্রেকআপ করেছো, তারপর আবার ব্রেকআপ করেছো, এর আগেও করেছো, কিন্তু তুমি ওই বারবার ব্রেকআপ করার পরে তোমার সাথে আজ এর কথা বলে আমি ঝগড়া করতে চাই না, 2 দিন পরে আবার চলে আসবে। বাট এলি বলে দেখো আমি খুবই সিরিয়াস, আমাদের পথ একেবারেই আলাদা। আমি ল্যাংটো হয়ে বিভিন্ন ম্যাগাজিনের কভারে নিজের চেহারা ছাপতে চাই, টাকা কামাতে চাই, নোট ছাপতে চাই, আমার জীবনে অনেক কিছু পাওয়ার রয়েছে, আমার জীবনে অনেক স্বপ্ন পূরণ করতে হবে, তো আমাদের পথ আলাদা করতেই হবে, আর এখন থেকে আমি তোমাকে আর কলও করবো না। তো এই কথা শুনে ডেভিসের তো মাথা ঘুরে যায় এবং বলে তার মানে এই 3 বছরের সম্পর্ক তুমি এই সামান্য কথাই শেষ করে দেবে? এবং ডেভিসের মাথা তো আওড়া কাওড়া হয়ে যায়। বাট আমার কথা হচ্ছে ভাই, যে দেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাওয়া এত সহজ, সে দেশে একটা মেয়েকে মানুষ এত ভালোবাসতে পারে কিভাবে, মাথা আওড়া করা হয় কিভাবে? ইভেন আমিও আমেরিকান হলে আমার তো মনে হয় না যে আমি সিরিয়াসলি জীবনে বিয়েই করতাম না। তো যাই হোক, এরপর ডেভিস কিছু না বলে সেখান থেকে যেতে থাকে আর মনে মনে বলে এই শালিকে আর কি বলবো, যে শালি নিজের শরীর দেখিয়ে কেরিয়ার সেট করতে চায়, ওকে আর কি বলবো। তবে হ্যাঁ, 2-4 দিন দেখা না হলে একাই টের পাবে আমি কে। আর এই দিকে আমরা দেখি গ্যারেট হেনাকে স্যাটিসফ্যাকশন দেওয়ার ব্যাপারে এত বেশি কনফিউজড এবং ডিপ্রেসড ছিল যে সে চেস্ট প্রেস করতে গিয়ে নর্মাল একটা বারবেল উঠাতে পারছিল না। বারবেল অলিম্পিক বার বলা যেতে পারে এটাকে, মানে ওটার বুকের উপরেই পড়তে যাচ্ছিল। বাট তখনই স্টিভেন এসে ওকে বাঁচিয়ে নেয় এবং বলে কি হয়েছে রে ভাই? আর গ্যারেট তখন বলে কিছু না। বাট স্টিভেন বলে বেটা তোকে তো আমি চিনি, বল তো কি হয়েছে, কি ব্যাপার? আর তখন গ্যারেট বলে দেখ বলতে পারি এক শর্তে, কিন্তু এই কথাটা কিন্তু কাউকে বলতে পারবি না, আমাদের মধ্যেই দাফন থাকবে। স্টিভেন বলে আচ্ছা ঠিক আছে বল। তো এরপর গ্যারেট বলে দোস্ত একটা মেয়ে আছে যে আমাকে চুষে দিতে বলেছে, ফুল অর্গাজম দিতে বলেছে, কিন্তু এটা আমি কিভাবে করব? আমি জানি কথাগুলো অনেক বিশ্রী শোনাচ্ছে, সিনেমাটা অনেক বেশি বিশ্রী আমার কথার চেয়েও। তো তখন স্টিভেন উত্তর দেয় তুই কি হেনার কথা বলছিস? গ্যারেট
গ্যারেট বলে আরে না হেনা হবে কেন, অন্য কোনো মেয়ে যে আমাকে ফুল স্যাটিসফ্যাকশন দিতে বলেছে, কিন্তু কিভাবে? তখন স্টিভেন বলে আরে বেটা এটা তো সিম্পল, এত বেশি ভাবছিস কেন, তুই জাস্ট ওই মেয়েটিকে নিজের সাথে সেফ এবং রিল্যাক্সড ফিল করাবি। গ্যারেট তখন বলে আমি জানি না সে কি আমার উপর কমফোর্ট ফিল করবে। স্টিভেন তখন বলে তুই কি একটা গাধা নাকি? হ্যাঁ, যে মেয়ে তোকে অর্গাজম দিতে বলেছে তার মানে সে তোর উপর অলরেডি কমফোর্ট, তুই হুদাই বাড়তি টেনশন নিচ্ছিস এবং টেনশন নিয়ে গুলিয়ে ফেলছিস। গ্যারেট তখন বলে আচ্ছা থ্যাঙ্কস দোস্ত, ঠিক আছে। তো এই কথা বলে গ্যারেট যেতে থাকে, বাট তখনই পেছন থেকে স্টিভেন বলে এই শোন দোস্ত, এরকম প্রশ্ন মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করবি, হ্যাঁ উত্তর দিতে ভালো মজাই লাগে। আর এইদিকে আমরা দেখি হেনা কলেজের হলে লিরিক্স দেখতে দেখতে অজান্তেই জাস্টিনের সঙ্গে ধাক্কা খায়। আর তখনই জাস্টিন বলে বাহ কথা বলার ভালো তো একটা তরিকা পেয়েছো। তো তখন আমাদের হেনা আবার ওভার থিঙ্কিং এ চলে যায়, বাট জাস্টিন তখন বলে আরে থামো থামো আমি জাস্ট মজা করেছি। আর তখন হেনা বলে তোমার মিউজিক আমার টিচার খুব ভালো বলেছেন। বাট জাস্টিন তখন বলে তুমি তো আমার মেসেজের রিপ্লাই দিলে না, তুমি কি আগামীকাল সেশনে আসছো না? তখন হেনা বলে আসলে আমার একটা জরুরি কাজ আছে, তো তারপর আমি তোমার মিউজিক সেশনে অ্যাটেন্ড করবো। আর এটা কি জরুরি কাজ আমি তো অবশ্যই জানি। তো এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। আর সেই সন্ধ্যায় হেনা রেডি হয়ে পৌঁছে যায় গ্যারেটের বাসায়। আর ভেতরে যাওয়ার পরে গ্যারেট নিচে আসে এবং ওর দিকে তাকিয়ে থাকে। তো হেনা বলে 7টায় আসার কথা ছিল তাই না, আমি 7টায় চলে এসেছি। তো এরপর গ্যারেট বলে আচ্ছা চলো উপরের রুমে যাই। আর সেখানে যেতেই হেনা করে কি নিজের টাইট ড্রেসের কারণে বেশ অস্বস্তি বোধ করছিল, তবে লজ্জায় সেই কথাটা নিজের মনে চেপে রাখে, গ্যারেটকে জানায় না। কিন্তু গ্যারেট এটা খেয়াল করে এবং গ্যারেটকে ওর বন্ধু স্টিভেন বলে দিয়েছে যে কমফোর্ট ফিল করাও। তো এর জন্য গ্যারেট বলে তুমি চাইলে কাপড় চেঞ্জ করতে পারো। তো হেনা রাজি হয়ে যায় এবং গ্যারেট তখন তাকে নিজের হকি টি শার্ট দিয়ে দেয়। আর এরপর হেনাকে কাপড় চেঞ্জ করতে দেখে গ্যারেট অন্যদিকে ঘুরে যায়। তো হেনা তখন বলে তুমি ওইদিকে মুখ ঘুরিয়ে আছে কেন, একটু পরে তুমি এমনিতেই তো সব দেখবে। বাট গ্যারেট বলে এটা শুধুমাত্র তখনই দেখবো যখন তুমি আমাকে দেখতে বলবে বা অনুমতি দেবে। ওরে বাবা সত্যিকারের ভালোবাসা, মানে যে মেয়ে একটা ছেলেকে দিয়ে অর্গাজম করাবে তার সামনে টাইট ড্রেস পরেছে, এটা মানে একটু পরে কাপড়ই খুলতে হবে, ওইটা নিয়ে অস্বস্তি বোধ করছে, আবার কাপড় চেঞ্জ করছে আরেকজন ঘুরে দাঁড়াচ্ছে, মানে এগুলো কি সিন পান ভাই, কি লজিক। তো যাই হোক এরপর কাপড় চেঞ্জ করার পরে হেনা বলে ইয়ো বয় তাহলে শুরু করা যাক। কিন্তু গ্যারেট তখন বলে চল আগে আমরা একটা গান শুনি। তো এরপর গ্যারেট করে কি হেনার প্রিয় গানটা বাজাবে এবং ওকে কমফোর্ট এবং নিরাপদ করায়, মানে অনুভব করাবে আর কি ওরকম একটা কিছু। আর তারপর গ্যারেট সিরিয়াসলি ইমোশনের সাগরে ডুবে ওর সামনে একটু খুশি হয় এবং তাকে দিয়ে ডান্স করায়। আর এরপর চিল মোড করায় এবং তাকে কমফোর্ট ফিল করানোর চেষ্টা করে। কিন্তু এই সব কিছুর পরেও গ্যারেট যখন হেনাকে সাহায্য করতে চায় মানে ওইটা করে, তখনই হেনার আবারও সেই পাস্ট ট্রমা ফিরে আসে। এর ফলে হেনার শরীর কাঁপতে থাকে, মানে অতিরিক্ত উত্তেজনা এবং ঘাবড়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো গ্যারেট তখন বুঝতে পারে হেনা ভালো বোধ করছে না এবং সে তাড়াতাড়ি হেনার কাছ থেকে সরে যায়। কিন্তু হেনা তখন আবার গ্যারেটের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেশার দেয়। বাট গ্যারেটের তখন মনে হয় যে এই হেনা মনে হয় নিজের বোকামের কারণে আবার ক্ষতি করে না বসে, মানে এখন যদি কিছু করে দেই পরে আবার মনে মনে আরো ট্রমায় না পড়ে যায়। তো এই কারণে সে এখানে সবকিছু থামিয়ে দেয়। কিন্তু এই ঘটনায় হেনা মানসিকভাবে ভেঙে পড়ে যে আমি আবারও পারলাম না এটা ট্রমা থেকে বেরোতে। আর এরপর কাঁদতে কাঁদতে গ্যারেটকে বলে আমি কি জীবনভর সবসময় এভাবেই থেকে যাবো, আমি কি নর্মাল হতে পারবো না, এই মেন্টাল ট্রমা আমাকে কতদিন এভাবে কষ্ট দেবে। মানে ভাই সিরিয়াসলি কি দিয়ে কি বলে ভাই, মানে এই মেন্টাল ট্রমার জন্য আরেকজনের সাথে সেক্স করতে হবে, মানে বিয়ে করবে বা বয়ফ্রেন্ডের কাছে যাবে আরেকজনের কাছ থেকে মানে ট্রেনিং নিয়ে যাচ্ছে। তো যাই হোক হেনার কষ্ট দেখে গ্যারেট করিকে নিজের বুদ্ধি খাটায়, সে একটা ভিন্ন ইমোশনাল অ্যাপ্রোচ বেছে নেয় এবং দুজনে মন খুলে নিজেদের ইনসিকিউরিটিজ এবং ভয়ের ব্যাপারে কথা বলে। তো হেনা এই প্রথমবার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিজের সকল মনের কথা সামনে তুলে ধরে এবং ধীরে ধীরে হেনার ভয় কমতে শুরু করে এবং নিজের ট্রমার উপর আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ অনুভব করতে থাকে এবং অবশেষে সে ভীষণ খুশি হয় যে প্রথমবার সে নিজের ট্রমার মুখোমুখি হতে পেরেছে। আর তারপর তারা দুজন আরামে শুয়ে কথা বলে। তবে এখানে কিছু হয় নাই মনে, আমি শিওর না, আমি মেন সিরিজটা দেখি না, আমি তো জাস্ট এক্সপ্লেন করছি, হিন্দি থেকে বাংলা করছি আর কি। তো যাই হোক এরপর তারা হাসাহাসি করে পরিবেশটা আবার নর্মাল হয়ে যায়। আর এই সবকিছু কিন্তু গ্যারেটের কারণে হয়েছিল। তো এই জন্য হেনা গ্যারেটকে অনেক থ্যাঙ্কস জানায় যে তুমি বন্ধু হিসেবে আমাকে অনেক সাহায্য করেছো, সিরিয়াসলি তোমার লাইফে এরকম একটা বান্ধবী প্রয়োজন। তো যাই হোক এরপর তারা দুজনে কিছুটা খেতে শুরু করে। আর তখন হেনা বলে তুমি হঠাৎ করে গানের প্রতি এত ইন্টারেস্ট হয়ে গেলে কিভাবে, তুমি তো শুরু থেকেই হকি প্লেয়ার। আর তখনই গ্যারেট বলে দেখো আমার মধ্যে অনেক প্রতিভা রয়েছে যে আমি তোমাকে কখনো বলিনি। তো হেনা বলে তোমার কি এমন কোনো গান রয়েছে যা আসলে তুমি রিল্যাক্স ফিল করো? গ্যারেট বলে তুমি এমন কথা কেন জিজ্ঞেস করছো? হেনা তখন বলে আসলে আমার টিচার বলেছে আমরা যখন কোনো গান শুনি সেই গান শুনে আমরা কি ফিল করছি এটা জানা খুবই জরুরি। আর তখনই গ্যারেট বলে হ্যাঁ, যখন আমার বাবা মাকে মারতেন বা খুব কঠোর হতেন আমার খুব খারাপ লাগতো, তখন আমার মা আমাকে কমফোর্ট করার জন্য একটা গান শোনাতেন, যে গান শুনে আমার মুড রিল্যাক্স হয়ে যেত। আর আজ আমি যখনই ডিপ্রেশনে যাই তখন সেই গানটা শুনে আর আমার মন একদম রিল্যাক্স হয়ে যায়। এবং এখানে গ্যারেট নিজের মনের কথা বলে হালকা করে এবং নিজের পুরনো ইমোশনাল কথাগুলো হেনার সঙ্গে শেয়ার করতে শুরু করে। আর এরপর আরো যখন কথা এগোবে তখনই ফোনে জয়ের মেসেজ চলে আসে। জয় কে মনে আছে গত পর্বে যাকে আমাদের নায়ক সাহেব অর্গাজম দিচ্ছিল, এবং ওইটা দেখেই তো হেনার মাথায় এটা আসছে যে আমাকে একটু অর্গাজম দিবে। তবে হাজার হলো মেয়ে মানুষ, যদিও হেনা ওর বান্ধবী তারপরে জয়কে হিংসা করে বলে তাহলে মানে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আর তখনই গ্যারেট বলে কেন, তোমার কি কোনো কাজ আছে? হেনা তখন বলে হ্যাঁ আমাকেও তো পড়তে হবে, তবে হ্যাঁ থ্যাঙ্কস সাহায্য করার জন্য, তুমি আমার খুবই ভালো বন্ধু, আবারও দেখা হবে। তো এতটুকু বলেই হেনা সেখান থেকে চলে যায়। আর ওই রাতে হেনা করে কি অ্যালির সঙ্গে
তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে হয়তো ঘটনা ঘটে গেছে আর কি, রাশি ইউক্রেন হয়েছে আমার মনে হয়, আমি শিওর না। এটা যারা মেন সিরিজ দেখেছো তারা কমেন্টে জানিও। তো সব শুনে অ্যালি বলে তুই তার মানে এবার হাইপার হসনি। হেনা তখন বলে আমার কথা বাদ দে, তুই ডেভিসের সাথে ব্রেকআপ কেন করলি? তো অ্যালি কথা ঘোরানোর জন্য বলে আর আগে জলদি বল তোর লাভ লাইফের মানে তোর ওই প্রেম জীবনের প্রতিটা ছোট বড় ডিটেলস আমার জানতে হবে, আর তোদের প্রেম কেমন চলছে। বাট তখন হেনা বলে তুই কি বলছিস, আর সাথে আমার প্রেম কিসের, আমি তো এই সবকিছু জাস্টিনের জন্য করছি। আর তখন এলে বলে আরে না ইয়ার, তুই যার সাথে কমফোর্টেবল এক্সপিরিয়েন্স পেয়েছিস ওইটাই তো প্রেম ভালোবাসা মনে হয়। বাট তখন হেনা বলে দেখ এটা আমি নিজেও মানি যে ওর সাথে আমি অনেক কমফোর্টেবল, ও আমাকে অনেক কমফোর্টেবল বোধ করিয়েছে, কিন্তু এটা তো আমাদের একটা প্ল্যানের অংশ, আমরা দুজন দুজনের জায়গায় ঠিক আছি। তবে হেনা এই কথাগুলো নিজের মুখ দিয়ে বলছিল কিন্তু তার মনে সে উল্টো ফিল করছিল, সে নিজেও কনফিউজড ছিল। আর তখন এইদিকে গ্যারেট হকি টকিতে নিজের বন্ধুদেরকে বলে ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। আর তখন লোগান বলে হ্যাঁ ইয়ার এরকম কেউ করে নাকি, হ্যাঁ অদ্ভুতই তো লাগার ব্যাপার, মানে বান্ধবীকে কমফোর্ট এরকম করে কেউ করে। তো যাই হোক তখন গ্যারেট বলে আচ্ছা শোন তাহলে আমি হেনাকে বলি যে সবাই ড্রাঙ্ক সেক্স বেড়ে যাচ্ছে। তো এখানে একটা বিষয় বলি, আমেরিকা বুঝতেই পারছো প্রচুর জাইরা টাকা ওদের, মানে প্রচুর টাকা পয়সা, তো ওদের অনেক ফাও প্রোগ্রাম থাকে। আর তার মধ্যে একটা হচ্ছে ড্রাঙ্ক শেক্সপিয়ার শো, ওখানে গিয়ে সবাই আর কি মালটাল খায়, এরকম একটা কিছু মদটদ খায়। তবে গ্যারেটের পূর্বে এই শোর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ জিম টিম করে, কিন্তু হেনার সাথে দেখা হবে জন্য ও একটা সেট করে নেয় আর কি। তো আমরা দেখতে পাই এরপর ওরা ড্রাঙ্ক শেক্সপিয়ারে গিয়েছে এবং সেখানে হেনার অ্যালিও পৌঁছে গিয়েছে। আর তখন অ্যালি বলে আমার ডিরেক্টর আমাকে নিয়ে যে নাটকটা শুরু করবে তার আগেই দর্শকদের সাথে আমাকে যে পরিচয় করিয়ে দিলে এই আইডিয়াটা মনে হয় ভুল হলো, এটা এভাবে করা ঠিক হয়নি, একবারে নাটক রিলিজ হতো তারপর করাতো। মানে ব্যাপারটা হচ্ছে কি ধরো একটা সিনেমা হবে বা কোনো একটা কিছু হবে, নাটক হবে, এখন আগেই যদি অডিয়েন্সের সাথে মিলায়, তার অভিনয় দেখেনি, তার একটা হাইপ আসেনি, তার আগে মিলালে একটু সমস্যা না। আর তার উপর তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, সেই কারণে ডিপ্রেশনে সে পুরোপুরি হারিয়ে যায়। আর ঠিক তখনই গ্যারেট হেনাকে দূর থেকে দেখে এবং মনে মনে খুশি হয় যে আমার মালটা আইছে। আর সে যখন হেনার কাছেই যাচ্ছিল তখনই অচমকা সেখানে জাস্টিন চলে আসে এবং হেনা তাকে দেখা মাত্রই গলায় জড়িয়ে ধরে। আর এটা দেখতেই গ্যারেটের মুড আবারও খারাপ হয়ে যায়। আর এরপর দেখতে পাই হেনা আর জাস্টিন দুজনেই কথার মাঝে হারিয়ে যেতে থাকে। আর তখনই সেখানে গ্যারেট আসে ওদেরকে ডিস্টার্ব করার জন্য এবং ইচ্ছে করে সে জাস্টিনকে ভুল নামে ডাকে, মানে জর্ডান বলে ডাকে। আর এর ফলে ওদের মনোযোগ নষ্ট হয়ে যায়। আর তখন জাস্টিন বলে আমার নাম জর্ডান নয়, আমার নাম জাস্টিন। আর গ্যারেটের উত্তরে বলে ও সরি আমি আবারও ভুলে গিয়েছি। আর মানে এখানে গ্যারেট বোঝাচ্ছে যে তুমি জাস্টিন অতটা গুরুত্বপূর্ণ পার্সন নও। তো যাই হোক তখনই শো শুরু হয়ে যায়। আর তারপর শোর ভেতরের লিডার টিমে দেখা যায় কিছু ড্রামা ওয়ার্কার্স আসেনি, মানে কিছু অভিনেতা আসেনি। আর এ কারণে আর তখনই তারা জাস্টিনদের খুব সুন্দর একটা জুটি মনে করে সিলেক্ট করে। আর তারপর আরো একটা হ্যান্ডসাম যুবককে খোঁজে। আর ওই সময় গ্যারেটের বন্ধুরা তাকে যাওয়ার জন্য মনে করে উস্কায়। তো গ্যারেট তখন ফেসেছে এবং তাকে ডেকে নেওয়া হয়। আর এরপর গ্যারেটের সঙ্গে হিসেবে একজন মহারানীকে ডাকা হয়। আর তখন গ্যারেটকে দেখে ক্যামেরন এগিয়ে যায়। আর এরপর ব্রেকে স্টোর রুম থেকে গ্যারেট চুপ ইশারে হেনার জাস্টিনকে দেখে। আর তখনই পেছন থেকে ক্যামেরন বলে তুমি কি জানো আমি এইভাবে গোপনে তোমাকে সবসময় দেখতাম। তো এরপর গ্যারেট ক্যামেরনের কাছে ক্ষমা চায়, বলে দেখো তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। তো ক্যামেরন বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তোমাকে আমি যেমন ভালোবাসি গ্যারেট, আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই, এটাই আমার জন্য অনেক। আর তুমি যে আমার কাছে ক্ষমা চেয়েছো এতে আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমার ভালোবাসার গুরুত্ব দিয়েছো। তো যাই হোক ক্যামেরন আসলে খুব ভালো একটা মেয়ে, সে গ্যারেটকে জাস্ট খুশি দেখতে চায়। তো এরপর আবারও ড্রামা শুরু হয় এবং সকল মানুষ মিলে গ্যারেটের উৎসাহ বাড়ায়। আর ক্যামেরনও মহারানীর মতো তার সাথে ড্যান্স করে। আর এরই মাঝে জাস্টিনে হেনাকে বলে ওঠে আমি তো ভেবেছিলাম তুমি আর গ্যারেট একসাথে প্রেমে রয়েছো। হেনা বলে আরে না আমরা একসাথে নই। তো যাই হোক এরপর ডান্সের পরে হেনা গ্যারেটকে বলে তুমি তো আজ খুব ভালো ডান্স করলে। আর তখনই গ্যারেট বলে আচ্ছা তুমি জাস্টিনকে চেয়েছিলে সেটা তো পেয়ে গিয়েছো। হেনা তখন বলে হ্যাঁ তাহলে কি আমাদের ডিল খতম? তবে এই কথা বলার সময় হেনা কনফিউজড ছিল, সে কি তার মনের ভেতরে গ্যারেটের প্রতি যে একটা আবেগ বা স্মৃতি সেটা কি আবার জাগিয়ে তুলবে নাকি জাস্টিনকেই পাবে। তো এই জন্য সে ইমোশনাল হয়ে আবারও গ্যারেটকে বলে তাহলে তুমিও তো তোমার এক্সাম গ্রেড পেয়ে গিয়েছো, তাহলে আমাদের ডিল খতম? গ্যারেট তখন বলে হ্যাঁ আর তোমার বান্ধব যে জাস্টিন তাকেও তো তুমি পেয়েছো। তো যাই হোক তখনই হেনাকে ডাকতে জাস্টিন চলে আসে। আর হেনা মন থেকে না চাওয়ার সত্ত্বেও কনফিউশন ওর সাথে চলে যায়। আর এ কারণে আমরা দেখতে পাই গ্যারেট পুরোপুরি ভেঙে পড়ে এবং সে তার নিজের পুরনো দুনিয়া হকি গ্রাউন্ডে পৌঁছে যায়। এবং এরপর সেখানে লোগান আসার সে আগে থেকেই দুঃখী হয়ে প্র্যাকটিস করছিল এবং কোথাও না কোথাও ডিপ্রেশনে ছিল, কারণ সেও হেনার জন্য ফিল করছিল। মানে বিষয়টা বুঝিয়ে বলি, গ্যারেটের বন্ধু বান্ধব গ্যারেটকে তো অনেক ভালোবাসে এবং গ্যারেটকে খারাপ দেখলে ওদেরও খারাপ লাগে। সিরিয়াসলি এরকম বন্ধু বান্ধব আমাদের সবারই দরকার। তো গ্যারেট তখন লোগানকে বলে বাহ তুই তো খুব ভালো একটা শট মারলি। লোগান তখন জবাব দেয় কিন্তু একটাও তো গোল হয়নি। এবং এরপর লোগান বলা শুরু করে দেখ আমরা প্রত্যেকটা মানুষই কষ্টে রয়েছে মানসিকভাবে, কারো না কারো একটা অপূর্ণতা রয়েছে, আমরা সবাই যা চাই তা পাই না। এবং এই কথাটা মূলত সে গ্যারেটকে হেনার ব্যাপারে বলছিল, কিন্তু গ্যারেট এটা বুঝতে পারে না। সে উল্টো বলে এমনিতেও তুমি আর আমি তো একটা বড় টুর্নামেন্ট একসাথে খেলতে চাচ্ছি আর আমাদের স্বপ্ন তো মনে হয় এটাই, তাই না? তো এখন অপূর্ণতা নিয়ে ভাবা যাবে না। লোগান তখন বলে হ্যাঁ একদম ঠিকই বলেছিস, আমি রেডি হচ্ছি, তুই রেডি হয়ে যা। আর এইদিকে আমরা দেখি শেক্সপিয়ারে জাস্টিন হেনাকে বলে এই পার্টিটা কতটা বোরিং ফিল হচ্ছে তাই না? আর তখনই হেনা বলে হ্যাঁ বোরিং। আর তারপর জাস্টিন বলে তাহলে কি এখান থেকে আমরা যেতে পারি, মানে আমার বাড়িতে? আর হেনা তো বুঝে যায় এটা বিছানায় নেওয়ার ইঙ্গিত, তো ইনডাইরেক্টলি সে মানা করতে থাকে
বাহানা খুঁজতে থাকে। আর জাস্টিন এটা বুঝে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝি না তোমাকে, কখনো হ্যাঁ কখনো না। তবে হেনা এখানে আর কথা বাড়ায় না, সরাসরি যায় হচ্ছে গ্যারেটের বাসায়। আর দরজা লক পায়, সে ওকে কল করে, কিন্তু গ্যারেট তো তখন নিজের ফোন হকি গ্রাউন্ডে ভয়েস মোডে রেখে দিয়েছিল, আর কারণ ওখানে ফোন নেওয়া অ্যালাউড নয়। আর এইদিকে এই কারণে হেনার অস্বস্তি এবং ব্যাকুলতা বাড়তে থাকে। আর ওইদিকে গ্রাউন্ডে গ্যারেট পাগলের মতো একাই খেলছিল এবং সে এখন পুরোপুরি ডিপ্রেসড হয়ে পড়েছে। আর তখনই সে একটা গান শুনতে পায়, যেটা পিয়ানোর সুরেলা আওয়াজের সাথে কেউ গাচ্ছিল। আর এটা ছিল হেনা, যে খুব ইমোশনাল হয়ে পিয়ানো বাজাচ্ছিল। তো তখনই গ্যারেট করে কি এক্সাইটেড হয়ে ব্যাকুলতার সঙ্গে সে আওয়াজের দিকে ছুটে যায় এবং সামনে হেনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর হেনা ওর দিকেই তাকিয়েছিল। তো গ্যারেটের শ্বাস পুরো ফুলে উঠছিল, হেনারও সাথে ফুলে উঠছিল। একে অপরকে দেখে এবং ব্যাকুলতার উত্তেজনা দুজনে অনুভব করে। আর তারপর দুজনেই হাসে, একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। আর এখানেই এপিসোড নম্বর 4 শেষ হয়ে যায়। তো এরপর চলো আমরা এপিসোড নম্বর 5-এ চলে যাই। তবে তার আগে এখানে একটা ব্রেক রয়েছে, আর তুমি চাইলে এই ব্রেকটা দেখতেও পারো কিংবা স্কিপ করতে পারো। আমি তোমাকে রিকোয়েস্ট করবো একটু টেনে নেওয়ার জন্য, সবচেয়ে বেটার হয় এটাই। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা আবারও ফেরত আসলাম এবং এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হেনা গ্যারেটকে কিস করতে লাগে। আর তখনই গ্যারেট বলে আরে থামো ইয়ার, তুমি তো চুমু সিরিয়াসলি নাও না, কিন্তু এই চুমু তো অনেক ওজন রাখে এবং এবার আমি তোমার শুধুমাত্র বন্ধু হিসেবে থাকতে চাই না। আর তখনই হেনা বলে আচ্ছা বন্ধু বন্ধু কি কিস করে? গ্যারেট তখন বলে তুমি এর আগে আমাকে কি বন্ধু হিসেবে কিস করনি? হেনা তখন বলে আগে করতে পারি, বাট এখন বন্ধু হিসেবে করছি না। তো এই কথার উত্তরে গ্যারেট বলে তাহলে তুমি জাস্টিনের সাথে কিন্তু আর দেখা করবে না? হেনা বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু শুধু মিউজিক ক্লাসের জন্য দেখা করতে হতে পারে, আর তুমিও কিন্তু কোনো মেয়ের সাথে সেক্সি চ্যাট করবে না, আর আমি বাদে কাউকে আর অর্গাজম দিবে না। গ্যারেট বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর তারা দুজনকে একে অপরকে কিস করে, মানে প্রেমিক প্রেমিকা হিসেবে, এবং নিজেদের সম্পর্কটা অ্যাকসেপ্ট করে নেয়, মানে এখন থেকে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সত্যিকারের। তো এরপর তারা দুজনে নিজেদের বাকি বন্ধুদের সাথে প্রাণ খুলে সেলিব্রেট করে এনজয় করে। আর এরই মাঝে যখন একদিন গ্যারেট আর হেনা রোমান্স করছিল, তখনই হেনার কাছে তার মম ক্যারির কল আসে, যে তাকে থ্যাঙ্কস গিভিং এর জন্য নিজের বাসায় আসার জন্য ইনভাইট করেছে। আর থ্যাঙ্কস গিভিং হচ্ছে আমেরিকার মধ্যে একটা খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান। কিন্তু হেনা তখন বলে আমি তোমার বন্ধুদের সাথে সেলিব্রেট করতে চাচ্ছি, তো মা আমি তোমার কাছে আসতে পারবো না। আর তারপর গ্যারেটের সঙ্গে হেনার মা কথা বলে, আর হেনার মা খুব খুশি হয় যে হেনা একটা ভালো ছেলে পেয়েছে, দেখতেও খুব হ্যান্ডসাম। আর এরপর গ্যারেট করে কি তার বাবার সঙ্গে হকি টকিতে দেখা করতে যায়, যেখানে ওর বাবা গ্যারেটকে থ্যাঙ্কস গিভিং উৎসব পালন করার জন্য ইনভাইট করে। আর দেখা যায় ওর বাবা আগের চেয়ে অনেক বদলে গিয়েছে, কথাবার্তা অন্যরকম হয়ে গিয়েছে। তবে গ্যারেট কোনো জবাবও দেয় না, আবার আসবে না যে এটাও বলে না, মানে হ্যাঁ বলে না নাও বলে না। কিন্তু ওর পিতা অনেক রিকোয়েস্ট করে গ্যারেটকে তুমি কিন্তু আসবে। তো এরপরে একই দিনে হেনার গ্যারেট যখন কলেজ থেকে ফ্রি হয়, তখন হেনা জাস্টিনকে বলে যে এখনো তার লিরিক্সে কোনো ফিলিং আসেনি, বাট জাস্টিন তখন বলে আচ্ছা ঠিক আছে আমি আরো ভালো করছি এই লিরিকটা। আর এইদিকে এরপর গ্যারেট হেনাকে বলে তুমি তোমার মায়ের বাসায় কেন যাচ্ছ না থ্যাঙ্কস গিভিং পালন করতে, আর তাছাড়া থ্যাঙ্কস গিভিং এর ছুটি তো অনেক লম্বা হবে। তো তখনই হেনা জানাতে শুরু করে আমাদের যে কেন সে মায়ের বাড়িতে যাচ্ছে না থ্যাঙ্কস গিভিং পালন করতে। আসলে হয়েছে কি, অতীতে ওর সাথে যে ইনসিডেন্টসটা হয়েছিল, রেপটা হয়েছিল, সেখান থেকে ওর স্ট্রাগল শুরু, মানে ওই রেপটা হয়েছিল ওর মায়ের বাড়ি ওই এলাকা থেকে, তো এই জন্য সে ওখানে যেতে চায় না। তো ওর সব গল্প শুনে গ্যারেট জিজ্ঞাসা করে সে কে ছিল। হেনা বলে সে একটা মেয়রের ছেলে ছিল এবং নিজের বন্ধুদের সাথে মিলে তার বদনাম করে দিয়েছিল এবং নিজের পাওয়ার ইউজ করে সে বেঁচেও গিয়েছিল। আর তখন গ্যারেট জিজ্ঞাসা করে সে কি কোনো অ্যাথলেট ছিল, মানে খেলোয়াড়? হেনা বলে হ্যাঁ। আর গ্যারেট তখন জিজ্ঞাসা করে সে কি কোনো হকি প্লেয়ার? হেনা বলে হ্যাঁ। আর তখনই গ্যারেট বুঝে যায় যে এ কারণে হয়তো হেনা হকি খেলা ছেলেদেরকে এত ঘৃণা করতো, বা হকি খেলা দেখলেও ট্রমায় চলে আসতো। আর এরপর গ্যারেটকে চুপ থাকতে দেখে হেনা জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন গ্যারেট বলে তার বাবা তার নিজের নতুন হবু বউ ক্যান্ডির সঙ্গে তার ফ্রেন্ডস গিভিং সেলিব্রেশন করার জন্য আমাকে বাসায় রেখেছে, কিন্তু সেখানে আমি যেতে চাই না। তবে যদিও আমার বাবাকে দেখে একটু আগের যে শুধরে যাওয়া মনে হচ্ছিল, কিন্তু আমার বাবার অতীতের উপর আমার ভরসা নেই, সে অন্তত মেয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে না। বাট হেনা তখন বলে তুমি এটা কি বলছো, প্রত্যেকটা মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে, সব সময় সবাই একরকম থাকে না, আর তোমার অবশ্যই তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আর তারপর গ্যারেট বলে তাহলে কি তুমি আমার সঙ্গে যাবে? তখন হেনা বলে হ্যাঁ অবশ্যই, আর তাছাড়া আমি তো এমনিতেও তোমার এখন গার্লফ্রেন্ড তাই না? তো যাই হোক, হেনার কারণে গ্যারেট এবার সিদ্ধান্ত নেয় যে সে তার থ্যাঙ্কস গিভিং তার বাবার বাড়িতেই পালন করবে। আর অন্যদিকে আমরা লোগানকে প্লেগ্রাউন্ডে দেখি, আর তখন সেখানে তার বোন লুসিয়া এসে উপস্থিত হয়। আর তখনই লোগান বলে দেখেছো আমার স্পিড আগের চেয়ে আরো ফাস্ট হয়ে গিয়েছে, কিন্তু লুসিয়া এই কথায় মোটেও মনোযোগ দেয় না, কারণ
কারণ সে তার নিজের ফোন নিয়ে ব্যস্ত ছিল। আর তখনই লুসিয়ার কাছে তার মমের কল আসে আর সে লোগানকে চায়। আর লুসিয়া যখন এই কথা বলে যে মা তোর সঙ্গে কথা বলতে চায়, লোগান মানা করে দেয়। আর লোগান বলে সে তার মায়ের সাথে না দেখা করতে চায় না কথা বলতে চায়। তো এখানে একটা বিষয় বলে যে কি ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি লোগানের মা অনেক আগে থেকে ড্রাগ অ্যাডিক্টেড ছিল আর এ কারণে তাদের সংসারে অশান্তি ছিল এবং তাকে বর্তমানে রিহ্যাবে ভর্তি করা হয়েছে। তবে দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও তার মা পুরোপুরি ঠিক হয়নি। এবং মজার একটা ব্যাপার বলি, বর্তমান সময়ে অনেক মেয়ে আছে অনেক বেশি স্বাবলম্বী। তারা করে কি ইউটিউব, টিকটক বা তোমার বারে গিয়ে বা তোমার সুগার ড্যাডি ধরে মনে করো যে মোটামুটি ভালো টাকার মালিক হয়েছে এবং তারা করে কি তাদের যে খদ্দের তাদেরকে খুশি করার জন্য ড্রাগস মাগস নেয়। তো এরাও কিন্তু একসময় মা হবে, মানে বুঝতেই পারছো আমি কাদেরকে মিন করছি। তারাও কিন্তু একসময় মা হবে এবং তাদের সন্তানদের এরকম জিনিস ফেস করতে হবে। মানে বাংলাদেশও কিন্তু আস্তে আস্তে আমেরিকান স্টাইলে হচ্ছে এবং আগামী 30 বছরের মধ্যে একবার আমেরিকায় হয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের অনেক সমস্যা ফেস করবে। তো লোগানের অবস্থাটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। আর এই কারণে লোগান তার মায়ের উপর ভীষণ অসন্তুষ্ট। বাট বোন তখন বোঝায় দেখ আমাদের মা তো আগের চেয়ে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু লোগান ওর বোনের কথায় কোনো কান দেয় না। আর তখন লুসিয়া করে কি তার মায়ের সাথে নিজেই কথা বলতে থাকে। আর এরপর আমরা দেখি জন টাকার, লোগান এবং স্টিভেন নিজেদের মাঝে কথা বলছিল। আর তখন লোগান বলতে শুরু করে যে থ্যাঙ্কস গিভিং সেলিব্রেশন পার্টি অ্যারেঞ্জ করতে হলে তার সাহায্যের প্রয়োজন। কিন্তু তখনই জন টাকার ফাইনাল করার আগে গ্যারেটকে জিজ্ঞাসা করে যে আমরা সবাই একসাথে থ্যাঙ্কস গিভিং পালন করছি কিনা। কিন্তু গ্যারেট তো আগেই সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবার সাথে থ্যাঙ্কস গিভিং সেলিব্রেট করবে, তো এই জন্য সে মানা করে দেয়। আর এরপর জন টাকার স্টিভেনকে জিজ্ঞাসা করে, স্টিভেনও পরিষ্কার মানা করে দেয় যে এইবার সে পার্টিতে অংশগ্রহণ করতে পারবে না কারণ সে নিউ ইয়র্ক যাচ্ছে। আর তখন জন টাকার একটু নিরাশ হয়ে পড়ে। বাট লোগান তখন বলে চিন্তা করিস না, টেনশন নিস না, আমি তো আছি। তো এই কথা শোনার পরে জন টাকার করে কি লোগানকে জিনিসপত্র আনার একটা লিস্ট পাঠায়। আর এখানে আমি একটা কথা ভুল বলেছি, মূলত লোগান নয় জন টাকারই হেল্প চেয়েছিল থ্যাঙ্কস গিভিং করার জন্য তার বন্ধুদের কাছে। তো যখন ওই লিস্টটা দেখে আমাদের লোগান, ওর তো হালুয়া টাইট হয়ে যায়, এত বড় লিস্ট। আর এরই মাঝে অ্যালি আসে হেনাকে থ্যাঙ্কস গিভিং এর ইনভাইটেশন করতে, কিন্তু এইবার হেনা মানা করে দেয়। তার কারণ হচ্ছে সে তো গ্যারেটের সঙ্গে তার শ্বশুর বাড়ি যাচ্ছে। তো এই কথা শুনে অ্যালি একটু খুশি হয় এবং বলে চলো ভালোই হলো, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আমরা একসাথে এনজয় করে নেব। আর এরপরও অ্যালি বাইরে এসে নিজের মাইন্ডে কোনো একটা রহস্যময় জায়গার কথা ভাবতে শুরু করে, মানে হয়তো গোপনে কোনো সুগার ড্যাডি পেয়েছে বা ওইরকম একটা কিছু। আর ওইদিকে জন টাকার, লোগান এবং লুসিয়া তিনজন মিলে পার্টির প্রিপারেশন করছিল এবং আলাদা আলাদা খাবার বানাতে শুরু করে। বাট তখনই লুসিয়া করে কি সেখানে পাম্পকিনের প্যাকেটটা চুরি করে। পাম্পকিন আমার কাছে মনে হচ্ছে এটা মার্শমেলোর প্যাকেট হবে, বাট লোগান এটা না দেখতে পেলেও আর একটু উইয়ার্ড লাগে এবং বলে তুমি আমাদের দুজনকে কেন ডিস্টার্ব করছো। লুসিয়া তখন বলে দেখো এইসব উৎসবে এতটুকু মজা মাস্তি হয়। আর তখনই ওইখানে ক্যামেরন এবং বাকি সব বন্ধুরা চলে আসে, সবাই একে অপরের সাথে গলাগলি গালাগালি দুইটাই করে পার্টি সেলিব্রেশন শুরু করে দেয়। মানে বেশি ঘনিষ্ঠ বন্ধু হলে কি হয়, কথাটা শুরু হয় গালি দিয়ে। তো যাই হোক এরপর লুসিয়া নিজের মাকে নিয়ে লোগানকে বলে যে আমাদের মাম কিন্তু রিকভার করার ট্রাই করছে এবং আমি চাই না আমার মা উৎসবের দিনেও রিহ্যাব সেন্টারে সেই বোরিং খাবার খা। তো আমি চাই তুই আমার সঙ্গে চল, মায়ের সঙ্গে দেখা করি এবং থ্যাঙ্কস গিভিং এর সুযোগে তাকে আমরা কিছু গিফট দিই যাতে সে খুশি হয় এবং নিজের মেন্টাল কন্ডিশন থেকে বের হওয়ার সাহস পায়। তবে এখানে লোগান রাজি হয় না, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। আর ওদের এই ঝগড়া দেখে জন টাকার তো চমকে যায় এবং বলে আরে কি হয়েছে। বাট লোগান কিছু না বলে রেগে সেখান থেকে চলে যায়। আর এরপর দুপুরবেলা গ্যারেট হেনাকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছায়, যেখানে সে অনেক আফসোস করতে থাকে এবং বলে আরে ইয়ার কোথায় চলে এলাম আমি। আর তখন গ্যারেট হেনাকে বলে দেখো আমি যদি ওই জায়গাতে আসতে চাইনি, তবে আসতে যেহেতু হয়েছে, আমি যদি কোনো প্রবলেম ফিল করি, যদি আমার অস্বস্তি লাগে, আমি তোমার হাত 2 বার প্রেস করবো। আর তখন তুমি বুঝে নেবে আমি এখানে একদমই থাকতে চাচ্ছি না এবং তুমি কোনো কিছু না ভেবে আমাকে নিয়ে কোনো একটা কাজের অজুহাত দেখিয়ে বাইরে চলে আসবে। তো হেনা বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর এই দুজন করে কি নিজেদের বাড়ির মেইন গেট খুলে ভেতরে আসে এবং গ্যারেটের বাবা ওদের দুজনকে ওয়েলকাম করে। আর তখনই গ্যারেটের মনে করো সৎমা, হবু সৎমা, সে হেনার কাছ থেকে গিফট নেয় এবং হেল্প করে ভেতরে ডেকে নেয়। তারপর গ্যারেটের বাবা বলে চলো টেবিল রেডি রয়েছে, কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। কিন্তু গ্যারেট বলে খাওয়া দাওয়া একটু পরে করি, তার আগে আমি হেনাকে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। তো এরপর গ্যারেট করে কি হেনাকে নিজের রুমে নিয়ে যায় আর যেখানে হেনা সবকিছু দেখতে থাকে। আর এই জায়গাতে গ্যারেটের অনেক পাস্ট ট্রমার স্মৃতি রয়েছে, মানে অনেক দুঃসহ স্মৃতি রয়েছে। বাট ওই মুহূর্তে অ্যালি করে কি হেনার কাছে কল করে। তো হেনা অ্যালির সাথে কথা বলতে বলতে হারিয়ে যায়। তখন গ্যারেটও করে কি রুম থেকে বাইরে বেরিয়ে যায় এবং নিজের বাবার কাছে গিয়ে বসে এবং টিভিতে বোরিং একটা হকি ম্যাচ দেখতে শুরু করে। আর তখনই গ্যারেটের বাবা গ্যারেটের হকি অ্যাচিভমেন্ট সম্পর্কে ডিসকাস করতে শুরু করে এবং ওকে সাবাসী দেয় যে ভালো পারফরমেন্স করছো। আর এইদিকে ফোনে অ্যালি হেনাকে জিজ্ঞাসা করে আরে তোদের প্রেম কেমন চলছে। হেনা তখন বলে হ্যাঁ আপাতত তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যালি হঠাৎ করে কিছু ভাবতে ভাবতে চুপ হয়ে যায়, কিছু একটা বলতে চায়। তো হেনা তখন বলে আরে কি হয়েছে, তুই কি ডেভিসকে আর মেসেজ করেছিলি। অ্যালি বলে আরে না না না, ওকে আর মেসেজ করবো কেন। কিন্তু হেনা বলে তাহলে কার সাথে মেসেজিং করছিস। অ্যালি বলে না কারোর সাথেই নয়। কিন্তু অ্যালি যে মেসেজ করছিল সেই টাইপিং এর কটকট শব্দ কিন্তু হেনা পাচ্ছিল। আর এর জন্য বোঝা যায় যে এই শালী নতুন আরেকটা মক্কেল ধরেছে। তো হেনা যখন জিজ্ঞাসা করে তখন অ্যালি করে কি তার মায়ের সাথে কথা বলছে এই বাহানা বানিয়ে হেনাকে ভুল বোঝায়। আর তারপর অ্যালি বিড়বিড় করতে করতে কল কেটে দেয়। তো এখানে আমরা বুঝতে পারি যে অ্যালি হয়তো বড় লোক কোন একটা পার্টি ধরেছে এবং এই ব্যাপারে সে খুবই সিরিয়াস তাকে ইমপ্রেস করার জন্য। তো এরপর হেনা করে কি গ্যারেটের রুম দেখতে শুরু করে, যেখানে ফটোতে সে গ্যারেটের মাকে দেখে এবং ওর বাবাকেও দেখতে
দেখতে পায় যে আগে একটা খুব পরিচিত হকি প্লেয়ার ছিল, আর এরই সাথে সাথে সে ওয়ালের উপর থাকা সেই পাঞ্চ মার্কটা দেখে যেটা গ্যারেট রেগে হয়তো ঘুষি দিয়ে করেছিল। আর এইদিকে আমরা দেখতে পাই সন্ধ্যাবেলা লুসিয়া করেছে কি রিহ্যাব সেন্টারে পৌঁছে গিয়েছে নিজের মাকে গিফট দেওয়ার জন্য, আর তখনই সেখানে লোগানও চলে আসে। তো লুসিয়া তো তাকে দেখে চমকে যায় যে ভাই তুই আসলি আমাকে সারপ্রাইজ দিলি, কিন্তু এখানে ঘটনা রয়েছে, এটা তো আমার গিফট, আমার গিফটের ভাগ কিন্তু আমি দেবো না, তুই তোর জন্য আলাদা গিফট নিয়ে আয়। বাট লোগান তখনই বলে আরে চল তোর চুরির মালটা বের কর। তো আমরা বুঝতে পারি লোগান ওকে চুরি করতে দেখেছে, আর এজন্যই বলেছিল কেন ডিস্টার্ব করছো। তো তখন সে তার মধ্যে থেকে পামকিনের গিফটটা বের করে এবং লুসিয়ার গিফটের মধ্যে রেখে দিয়ে বলে এটা মাকে দিয়ে দিস, তাহলেই সে বুঝে যাবে যে আমরা আমাদের ট্রেডিশন ঠিক রেখেছি। তো লুসিয়া তখন খুশি হয়ে বলে হ্যাঁ মা অনেক খুশি হবে। আর তারপর লোগান বলে হ্যাঁ তুই হয়তো ঠিক বলেছিস, মাম হয়তো সত্যি নিজেকে শুধরানো ট্রাই করছে। তো এরপর লোগান নিজের বোন লুসিয়ার কাঁধে হাত রেখে মজা করতে করতে সেখান থেকে চলে যায়। আর এইদিকে জন টাকার যখন নিজের বন্ধুদের সাথে পার্টি সেলিব্রেট করছিল তখনই তার রোস্টেড চিকেনের ডিশে ভুলবশত আগুন লেগে যায়। আর এইদিকে গ্যারেট ফাইনালি হেনার সঙ্গে থ্যাঙ্কস গিভিং ডিনার করতে বসে যায় ফ্যামিলির সঙ্গে। সবকিছু খুশি খুশি চলছিল, কোনো সমস্যা ছিল না। এবং এরপর গ্যারেটের বাবা স্টিভ সবাইকে ঈশ্বরের শুকরিয়া আদায় করার জন্য বলে এবং সবাই একে অপরের হাত ধরে প্রেয়ার করতে শুরু করে। আর প্রেয়ারের সময় গ্যারেটের নজর পড়ে ক্যান্ডির হাতের উপরে যেখানে অনেক চোটের দাগ ছিল। তখন গ্যারেট বুঝে যায় যে তার বাবা শুধরায়নি, আর এই ক্যান্ডিও হয়তো কোনো একটা অসহায় মেয়ে তাকে নিয়ে এসেছে বাড়িতে বিয়ে করার জন্য এবং এখনো তাকে অত্যাচার করে ঠিক যেভাবে তার মায়ের সাথে অত্যাচার করতো। আর তখন গ্যারেটের তার মায়ের সাথে ওর বাবার পুরনো ঝগড়ার কথা মনে পড়ে এবং ওর ব্রেন পুরোপুরি অশান্ত হয়ে যায় এবং ও রিয়েলাইজ করে এই ধরনের অ্যাক্টিভিটির কারণে ওর মা সুইসাইড করেছিল বা হারিয়েছিল এবং ওর বাবা ঠিক এখনো আগের মতোই রয়েছে, সেই অত্যাচারী এবং রাগী রয়েছে যে নিজের ফ্রাস্ট্রেশন এবং রাগ সবসময় ওয়াইফের উপর ছাড়ে। এবং গ্যারেট বুঝতে পারে এখানে যদি আমি আর কিছুক্ষণ থাকি তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে। আর এই কারণে গ্যারেট করে কি অচমকা হেনার হাত দুইবার প্রেস করে। তো হেনা তো পুরো চমকে যায় কি হলো হঠাৎ করে, এত সুন্দর একটা মুভমেন্ট, কিন্তু গ্যারেট বারবার ওর হাত প্রেস করতে থাকে, মানে গ্যারেট বলছিল দ্রুত আমাকে এখান থেকে নিয়ে বের হও। তো হেনা তখন উঠে যায় এবং স্টিভ জিজ্ঞাসা করে মানে শ্বশুর জিজ্ঞাসা করে কি হয়েছে। আর হেনা তখন তাড়াতাড়ি একটা বাহানা বানায় যে আমার একটা কাজ মনে পড়েছে, দ্রুত যেতে হবে। মানে হেনা চাচ্ছিল গ্যারেটের রাগ ফেটে পাওয়ার আগে এখান থেকে বেরোবে এবং যেই কথা সেই কাজ, সে গ্যারেটকে তৎক্ষণাৎ নিয়ে বাইরে চলে আসে। কিন্তু তখন পেছন থেকে আসা হচ্ছে গ্যারেটের সৎমা ক্যান্ডি, যে গ্যারেটের কোট হাতে এসেছে। আর তখন গ্যারেট ওর সৎমাকে বলে যত দ্রুত সম্ভব তুমি আমার বাবাকে ছেড়ে চলে যাও, অন্যথায় তুমি অনেক পস্তাবে, আর আমার বাবা খুবই ডেঞ্জারাস একটা মানুষ, সে কখনোই শুধরাবে না। বাট ক্যান্ডি তখন বলে নাও তো এমনই, কিন্তু গ্যারেট বলে দেখো জাস্ট এমনই বলে সে কিন্তু তোমাকে লাইফ টাইম টর্চার করবে, তার যখন মনে চাইবে আদর করবে, পুতুলের মতো খেলবে, আবার যখন রাগ হবে দূরে ছুড়ে দেবে। তো এখনো সময় রয়েছে এই টক্সিক রিলেশন থেকে বের হয়ে যাও। কিন্তু ক্যান্ডি তখন কাঁদতে কাঁদতে বলে আমি হেল্পলেস, আমি এমনটা করতে পারবো না, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো পরিস্থিতি বুঝতে পারে হেনা করে কি গ্যারেট কিনে দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ গ্যারেট যদি আরো কিছুক্ষণ এখানে থাকে বাবার সাথে মারামারি করবে। তো যাই হোক রাস্তায় গ্যারেট অনেক বেশি ট্রেসে চলে যায় এবং নিজের পাস্টের খারাপ পরিস্থিতি মনে করে কাঁদতে শুরু করে এবং গ্যারেট বলে আমিও কি ভবিষ্যতে আমার বাবার মতো এরকম টক্সিক হয়ে যাব। আর তখন হেনা ওকে সান্ত্বনা দেয় না তুমি তোমার বাবার মতো কখনই হবে না, তুমি ওরকম হতেই পারো না যে কোনো নির্দোষ মানুষের উপর হাত তুলবে, আর নিজেকে নিয়ে এমনটা ভাবা বন্ধ করো। এবং সে এরপর গ্যারেটকে জড়িয়ে ধরে সামলাতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই জন টাকার নিজের পুড়ে যাওয়া চিকেনের সাথে ক্যামেরন, বরি এবং বাকি যে বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়ে স্কেটিং গ্রাউন্ডে পৌঁছে যায় এবং নিজের ফেস্টিভ্যাল পুরোপুরি চিল মোডে সেলিব্রেট করছিল। আর এইদিকে হেনা গ্যারেটকে নিয়ে নিজের হোটেলে গিয়ে খাবার খাওয়ায় তারপর মুড ঠিক করার চেষ্টা করে, কারণ ওই বাড়ি থেকে তারা না খেয়েই বের হয়েছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই লোগান এবং বাকি সবাই মিলে স্টিভেনকে কল করছে। আর এরপর গ্যারেট আর হেনাও করে কি ভিডিও কলে চলে আসে, গ্রুপ কলে, এবং তখন সবাই মিলে স্টিভেনের পা টানা শুরু করে, মানে লেগ পুলিং যেটাকে বলে আর কি, মনে করো ডিস্টার্ব করা। বলে আরে বেলা তুই কোথায় চলে গিয়েছিস, আমাদের সবাইকে ছেড়ে কাউকে কোনো মুরগি নিয়ে গিয়েছিস নাকি, মানে এই টাইপ কথাবার্তা। বাট স্টিভেন তখন বলে আরে না ওরকম কিছু না, আমি জাস্ট নিউ ইয়র্কে এনজয় করতে এসেছি, আমি শুয়ে বসে আছি আর ঘুমাচ্ছি, একটু পরে মাল খাবো, টায়ার্ড হয়ে গিয়েছি, তোরা এগুলো ছাড়তে তোরা এনজয় কর, আর বাচ্চারা তোদের সবার জন্য থ্যাঙ্কস গিভিং এর শুভেচ্ছা। মানে বুঝতেই পারছো স্টিভেন হচ্ছে ওদের মধ্যে সবচেয়ে ধনী। তো যাই হোক কল কাটার পরে আমরা দেখতে পাই স্টিভেন করে কি বেড থেকে ওঠে এবং ওর সামনে আমরা অ্যালিকে দেখতে পাই এবং সে স্টিভেনকে খুশি করার জন্য আজকে রাত ভরে কামলা দেবে এবং মন খুলে কামলা দেওয়ার জন্য পুরো প্রস্তুত, কারণ স্টিভেনের হাতে হয়তো তার ক্যারিয়ারের ভবিষ্যৎ রয়েছে। আর এখানেই 5 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক বুঝতেই পারছো প্রথম 3টা এপিসোড যে আমরা দেখেছি মজার ছিল, কিন্তু এরপর বিষয়টা আস্তে আস্তে সিরিয়াস পর্যায়ে যাবে, হয়তো এই সেক্স আর ফান থাকবে না, তখন বন্ধুদের মধ্যে ফাটল এবং কাটাকাটি অনেক ধরনের যেতে পারে আর কি, আমি শিওর না। তো বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলি তোমাদেরকে, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন, সেখান থেকে ক্রয় করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের র্যান্ডম গ্রুপকে সাপোর্ট করতে পারো। আমাদের ওখানে হিউজ প্রোডাক্ট রয়েছে, যেমন অ্যানিমে টি শার্ট রয়েছে, স্নিকার্সের হিউজ কালেকশন রয়েছে ঘড়ি, চশমা। এবং একটা বিষয় বলি, তোমরা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পাইকারি ঘড়ি বা চশমা নিতে চাও নিতে পারবে, এমনকি শুধুমাত্র আমাদের কাছে যেগুলো আছে সেগুলো নয়, তুমি ইন্টারনেট থেকেও যদি ডাউনলোড করো বা কোথাও দেখেছো এবং ওই ঘড়ি বা ওই চশমাটা যদি দেখাও আমরা তোমাদেরকে হোলসেল দিতে পারবো। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অন্যান্য যে প্রোডাক্ট তোমরা একটু জাস্ট ঘুরে দেখো, কোন একটা প্রোডাক্ট পছন্দ হলে তোমরা যদি অর্ডার করো সেটা আমাদের কোম্পানির জন্য বিশাল সাপোর্টই হবে, কারণ স্যাভেজ ওয়ান হচ্ছে
আমাদের এখন সবচেয়ে বড় স্পন্সর, যে আমাদের এই চ্যানেলটা টিকিয়ে রেখেছে। এবং আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে এবং স্যাভেজনকে সাপোর্ট করবে, র্যান্ডম গ্রুপকে সাপোর্ট করবে। তো সম্ভব হলে একবার হলেও ঘুরে আসো। হিউজ কালেকশন রয়েছে, অ্যানিমে টি শার্টের, রেগুলার ট্রাউজার রয়েছে, এবং এখানে যে অ্যানিমে টি শার্টগুলো রয়েছে এগুলো মূলত জাপান, তারপর তোমার থাইল্যান্ড বা ইন্ডিয়াতে যে অ্যানিমে প্রোডাক্টগুলো বের হয় সেগুলো আমরা জাস্ট মাস্টার কপি করি। তবে নিশ্চিত থাকো মাস্টার কপি হলো মান অনেক ভালো, এবং 550 থেকে 600 টাকার মধ্যে তুমি অনেক ভালো একটা প্রোডাক্ট পাবে, এবং ভবিষ্যতে আর অনেক প্রোডাক্ট অ্যাড হবে যদি তোমরা সাপোর্ট করো। এবং আমরা আরেকটা প্ল্যান করা শুরু করেছি, সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে একটা ক্যাম্পেইন চালাবো। আমাদের এই স্যাভেজ অন থেকে যদি কোনো প্রোডাক্ট সেল হয় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা একটা করে কুপন দেবো। কুপন মানে বুঝতেই পারছো, একটা করে লটারি দেবো, এবং ওই লটারিতে আমরা প্রতি 3 মাস পর পর ড্র করব। এবং এখানে একটা বিষয় বলি, আমরা কি দেবো আমরা জানি না, এটা আর্নিং এর উপর নির্ভর করবে। যদি 10,000 সেল হয়, 100 টাকা করে যদি লাভ হয়, তাহলে হয়তো ধরো 10 লাখ টাকা যদি লাভ হয়, আমরা 2 লাখ টাকার একটা বাইক দিতে পারলাম, একটা মাঝে মাঝে একটা ওভেন, তারপর তোমার মানে গৃহস্থলী জিনিস যেগুলো কাজে লাগবে। তো আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, আমি কোনো অলিক কল্পনা করি না। আমি যদি কোনো কিছু বলি ওটা সততার সাথেই করবো। এখন আমরা রেডি না ওই পর্যায়ে যাওয়ার জন্য, এখন আমরা শিখছি। তবে খুব শীঘ্রই আমরা ক্যাম্পেইন চালু করবো স্যাভেজনে। আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে তুমি একটা করে কুপন পাবে, এবং নিশ্চিত থাকো আমি ইচ্ছা করলে তোমাদেরকে ইউজ করে অনেক টাকার মালিক হতে পারতাম। আমার যখন প্রাইম টাইম গিয়েছে আমি চাইলে তোমাদেরকে ট্রেডিং ইউজ করতে পারতাম। তোমরা সবাই আমাকে প্রচুর বিশ্বাস করো, সবাই বিশ্বাস করে আসতে আমি এখন 1000 কোটি টাকার মালিক থাকতাম। আমি বেটিং এ তোমাদেরকে ঢোকাতে পারতাম ইচ্ছা মতো, আমি যেখানে ইচ্ছা সেখানে তোমাদেরকে ইউজ করতে পারতাম। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি তোমাদের অর্থনৈতিক সেফটির জন্য। এটা তোমাদের মানতে হবে। আমার অনেক দুর্নাম থাকতে পারে, কিন্তু এবারটা তোমাদের মনে রাখতে হবে, সবসময় বিশ্বাস করতে হবে যে আমি সবসময় তোমাদেরকে সেভ করার চেষ্টা করেছি। কারণ এই অনলাইন যে জায়গা, আমি ফেসলেস ইউটিউবার ছিলাম, কখনো ফেস রিভিল করতাম না, অমুক করতাম না, তুমি করতে না, ইচ্ছা মতো তোমাদেরকে আমরা ইউজ করতে পারতাম, কিন্তু আমি ওটা কখনো করিনি। কিন্তু এই হালাল ভাবে যে বিজনেসটা আমরা ট্রাই করছি স্যাভেজন, এটা যদি আমরা ক্যাম্পেইন চালু করি, তোমরা একটা হলেও প্রোডাক্ট এটা ট্রাই করো। কারণ 50,000 ভিউ হয়, 10,000 প্রোডাক্ট সেল করা কোনো ব্যাপার না, অন্তত আমরা সার্ভাইভ করতে পারবো, এবং তোমাদের ওই গিফট বা আমাদের যে আয়টা হবে সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারবো, মানে আনন্দ ভাগাভাগি করতে পারবো। আমি যা বলার মন খুলেই বললাম, সিরিয়াসলি, এখানে কোনো প্যাস নাই। তবে আমরা এখন রেডি না সেই ক্যাম্পেইনের জন্য, আমার আরেকটু সময় লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে, মাঝে মাঝে অন্য কারো যদি ভয়েস আসে, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে এবং সাপোর্ট করো। কারণটা হচ্ছে কি, আমারও তো একটা শখ আছে। আমি প্রায় 16 বছর ধরে অনলাইনে কাজ করছি। আমার লাস্ট একটা শখ ছিল হচ্ছে যে আমি গেমিং এ, মানে পিসি গেমিং এ আমি কাজ করব, যেটা আমার হয়ে উঠছে না। তো হয়তো 2-3 মাস পরে আমি পিসি গেমিং এ যাব, এবং তখন র্যান্ডমের বা ভয়েস বেস কাজ আমি একটু কম করব, যাতে আমি ওই পিসি গেমিং আমি একটু ভালো সময় দিতে পারি। এবং তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, র্যান্ডম ভিডিও চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে, কারণ তোমাদের মাধ্যমেই আমি আমি হয়েছি, আজকে স্যাভেজ হয়েছে, অ্যানিমেশন হয়েছে, এবং আমরা প্রত্যেক সেক্টরে আমাদের দাপটতা দেখিয়ে দিয়েছি। যেমন এখান থেকে আমরা গিয়েছি কোথায়, ফ্রি ফায়ারে, সেখানেও আমরা হাই লেভেলের একটা পজিশন তৈরি করেছিলাম, তোমরা জেনে অবাক হবে, যখন আমরা ফ্রি ফায়ারে ছিলাম। তারপর বাংলাদেশে এনিমেতেও কিন্তু আমরা একটা রেভলিউশন ঘটিয়েছিলাম, কে ড্রামাও কিন্তু হিউজ পরিমাণে আমরা রেভলিউশন ঘটিয়েছিলাম ওই সময়, অনেক আগে। তারপর তোমার এই র্যান্ডমেই দেখো, একবার বাইকে, একবার লাইফস্টাইলে, একবার তোমার হচ্ছে গান টান, যে ধরনের কন্টেন্ট আমরা চালিয়েছি সেখানেই আমরা প্রভাব বিস্তার করে এসেছি। আর এটা সম্ভব হয়েছে তোমাদের সাপোর্টের জন্য। তবে এখন আমার একটা সাপোর্ট লাগবে, সেটা হচ্ছে আমার বয়স হয়ে গিয়েছে, আমার একটা শখ পূরণ করতে হবে, সেটা হচ্ছে আমি চাই গেমার হিসেবে পরিচয় দিতে। কারণ র্যান্ডম ভিডিও চ্যানেলের পরিচয় আমি কোথাও দিতে পারি না, এখানে আমি জাস্ট ভয়েস আর্টিস্ট। বাট আমি যখন একটা গেমার হব, তখন রেগুলার তোমাদের সাথে আমি 4-5 ঘন্টা স্ট্রিম করব, তোমরা আমাকে ফেসে দেখবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে, তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, মানে অনেক বেশি আড্ডাবাজি করতে পারবো, এবং আরো বেশি আমরা অ্যাটাচ হতে পারবো। তো যদি তোমরা আমার সাথে আড্ডাবাজি করতে চাও, দেখা গেলো দিনের 5 ঘন্টা আমি তোমাদের সাথে লাইভে আড্ডা দেবো, যদি ওইটা চাও তাহলে এই দিকে আমাকে একটু ছাড় দিতে হবে। যে ভাই ঠিক আছে, আপনি ভয়েস এখানে র্যান্ডমের জন্য 10টা ভিডিও রেডি রাখেন, বাকি 2-4-5টা ভিডিও আপনি অন্যকে দিয়ে চালান। তো তোমরা যারা আছো, তোমাদের সাপোর্টে আমি পর্যন্ত এসেছি, এবং তোমাদের কাছ থেকে আরেকটা সাপোর্ট চাই। 2 মাস পরে আমি যদি গেমিং এ আসি বা স্ট্রিমিং এ আসি, তখন তোমরা আমার পাশে থেকো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। Help you. You'll find nothing there. If you want to survive, you gotta hustle.